নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকেই তোমাদের সামনে নিয়ে এসেছি একটি বড় আপডেট। কাল অর্থাৎ গতকাল 20 অগস্ট বেরিয়ে গেছে এনটিএ নেটের নোটিফিকেশন, যেখানে জারি করা হয়েছে যে নেক্সট মান্থে অর্থাৎ আমাদের সেপ্টেম্বর মাসের আমাদের নেটের এক্সাম হতে চলেছে, যেই এক্সামটি জুন মাসে হওয়ার কথা ছিল। তোমরা জেনে নাও যে 16 থেকে 18 এটা প্রথম উইক এবং সেকেন্ড হচ্ছে 21 থেকে 24 এই এক্সাম কন্টিনিউ হবে। তো আমরা পুরো পিনাকল পর্যায়ে পৌঁছে গেছি। এবারে আমাদের স্টাডি লেভেলটাকে আমাদেরকে উচ্চ মানে নিয়ে যেতে হবে। তাই তোমাদের সাথে থাকার জন্য আমরা অলরেডি পেপার 1টাকে কন্টিনিউ করেছিলাম। ইতিমধ্যে 3টি ইউনিট সম্পূর্ণ হয়ে গেছে। এখন কন্টিনিউ করছি দুটো মেজর ইউনিট। একদিকে রয়েছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা আমাদের সৌগতবাবু পড়াচ্ছেন। আমি তোমাদের পড়াতে চলেছি রিসার্চ অ্যাপটিটিউড, এবং খুব দ্রুততার সহিত আমরা লেকচারের এই ভিডিওগুলি আপলোড করতে চলেছি, যাতে তোমরা অতি সত্বর খুব মাইনিউটলি তোমরা এটাকে অধ্যয়ন করতে পারো। এবং এটা মাথায় রেখে আমরা এরপরের পরবর্তী স্টেপে রাখতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডিআই, ডাটা ইন্টারপ্রিটেশন। তো তোমরা দেরি না করে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের প্রত্যেকটি ভিডিও লেকচারগুলি তোমরা দেখার চেষ্টা করবে। এবং আজকের আমরা যদি আলোচনায় আসি, অর্থাৎ রিসার্চ অ্যাপটিটিউড এই যে বিশেষ ইউনিটটি তোমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এই ইউনিটটি তোমাদেরকে সর্বদিক থেকে ভেবে করতে হবে। কারণ তোমরা জানো যে রিসার্চ হচ্ছে আমাদের এই উচ্চশিক্ষার একটা বড় অঙ্গ। অর্থাৎ তোমরা নেট সেট কোয়ালিফাই করার পরে যেই বিশেষ ডিগ্রিটা অর্জন করতে হয় সেটা হচ্ছে পিএইচডি, আর ওই পিএইচডির মূল ভিত্তি হচ্ছে রিসার্চ। আর সেই ক্ষেত্রে রিসার্চ অ্যাপটিটিউড একটা বিশেষ অঙ্গ হয়ে দাঁড়ায়। তাই তোমরা এই পরিপ্রেক্ষিতে রিসার্চটাকে অবশ্যই দৃঢ়তার সহিত ফ্লেক্সিবল মনোভাব নিয়ে, কনসেন্ট্রেশন নিয়ে তোমরা কিন্তু এটাকে মনোযোগ দিয়ে করবে, শিখবে, এবং আমরা তোমাদের কাছে তোমাদের মেন্টর হিসাবে তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করব। এবং তোমাদেরকে পুনরায় বলছি, এই সমস্ত যত আমাদের এই লেকচারগুলি সমস্ত আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেখানে গিয়ে সার্চ করে নিতে পারো। তো আমরা আর দেরি করব না, আমরা সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়ছি। তো তোমরা মনোযোগ রাখো। চলো, লেটস গো টু দ্য স্লাইড। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে রিসার্চটা কি, অর্থাৎ হোয়াট ইজ রিসার্চ। দ্য টার্ম রিসার্চ কম্প্রাইজেস অফ টু ওয়ার্ডস। ফার্স্ট, প্রথম হচ্ছে রি, এবং দ্বিতীয় হচ্ছে সার্চ। আর এই দুটো টার্মের কম্বিনেশনে হয়েছে রিসার্চ। রি মানে হচ্ছে এগেন, অর্থাৎ পুনরায়, অ্যানিউ, এবং অর ওভার এগেন, বারংবার, এই অর্থে আমরা ইউজ করছি রি। এবং সার্চের অর্থটা কি? টু এক্সামিন ক্লোজলি অ্যান্ড কেয়ারফুলি। কোনো কিছুকে খুব পর্যবেক্ষণ করতে হবে, খুব দৃঢ়তার সহিত, খুব সুবিচক্ষণ দৃষ্টিভঙ্গির সহিত, এবং তার সাথে যত্ন সহকারে কাজটা করতে হবে, অর্থাৎ কেয়ারলেসলি করলে হবে না। গট ইট? নেক্সট, রিসার্চ ইজ দ্য কেয়ারফুল, patient and systematic study in some field of knowledge undertaken to generalize facts. রিসার্চ অবশ্যই কেয়ারফুল, তার পাশাপাশি ধৈর্যশীল, পেশেন্ট অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হবে, সিস্টেম, ধাপে ধাপে হবে, এবং এটা কোনো বিশেষ জ্ঞানের স্তরে করা হবে। ওকে, এবং এটা এমনভাবে করা হয় এই রিসার্চটি, যাতে একটা আননোন ফ্যাক্টকে সেটাকে সবার সামনে রিভিল করা হয়, উদ্ঘাটন করা হয়, অর্থাৎ জেনারেলাইজ করা হয়। ঠিক আছে, পার্সোনাল থেকে একটা সিকিউর প্লেস থেকে তুলে এনে ওটা সবার সামনে তুলে ধরা হচ্ছে রিসার্চের কাজ। নেক্সট, ইন সিম্পল ওয়ার্ডস, রিসার্চ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইন-ডেপথ স্টাডি, মানে গভীরভাবে একটা পড়াশোনা বলতে পারি, বা অধ্যয়ন অফ সামথিং,
যে কোনো কিছু হতে পারে, ইন সার্চ অফ সাম নিউ ইনফরমেশন। ওকে, কোনো কিছু অলরেডি রয়েছে, সেখান থেকে আরও যদি নতুন কিছু অন্বেষণ করতে হয় তাহলে রিসার্চ ইজ মাস্ট। নেক্সট, এবারে আমরা অ্যাপটিচিউড বলে আসছি, টিচিং অ্যাপটিচিউড, রিসার্চ অ্যাপটিচিউড। অ্যাপটিচিউড মানেটা কি? অ্যাপটিচিউড মানে হচ্ছে দ্য এবিলিটি অর স্কিল টু ডু সামথিং, কারোর বা কোনো ব্যক্তির সক্ষমতা। কিসের সক্ষমতা? কোনো কিছু করার, সেটাকে বলা হয় অ্যাপটিচিউড। গট ইট? নেক্সট, সো রিসার্চ অ্যাপটিচিউড সেটা কি? ইজ দ্য এবিলিটি, হচ্ছে সক্ষমতা, অর স্কিল অথবা একটা দক্ষতা, টু সিস্টেমেটিক্যালি, ধাপে ধাপে, পর্যায়ক্রমিকভাবে, কেয়ারফুললি, যত্ন সহকারে, অ্যান্ড ক্লোজলি এক্সামিন, এবং নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা। কি পর্যবেক্ষণ করা? আ সিচুয়েশন, একটা মুহূর্ত, আ প্রসিডিওর, একটা পদ্ধতি, অথবা অ্যান অ্যাক্টিভিটি, একটা কর্মপদ্ধতি, ফর দ্য ফর্মুলেশন, গঠন অফ, কিসের গঠন? অফ জেনারেলাইজেশন অ্যান্ড থিওরিজ, একটা থিওরি থেকে সেটাকে ভেঙে সবার কাছে তুলে ধরা, আবার সেই জেনারেলাইজেশন ইনফরমেশনগুলোকে ডেভেলপ করে একটা থিওরি তৈরি করা। এটাই হচ্ছে রিসার্চ। ওকে, এবারে আমরা এই রিসার্চকে মনে রাখার জন্য কিছু টিপস এখানে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম টিপস হচ্ছে, রিসার্চটা কেমন? রিসার্চ ইজ লাইক আন্ডারটেকিং এ জার্নি। রিসার্চ হচ্ছে একটি ট্রিপের মতো, একটা জার্নি, একটা যাত্রার মতো। অ্যান্ড ওয়ান মাস্ট নো অ্যাবাউট ইটস ডেস্টিনেশন, অর্থাৎ তুমি যখন কোথাও যাত্রা করছো, তোমার সেই অভীষ্ট লক্ষ্য, অর্থাৎ কোথায় তুমি যাচ্ছ সেটার সম্পর্কে তোমার ওয়াকিবহল যেমন হওয়া উচিত, সেরকমভাবে একজন রিসার্চারের তিনি কোন লক্ষ্যে এগোচ্ছেন সেটাও তার জানা জরুরি। অ্যান্ড হুইচ রুট টু টেক, ঠিক তেমনিভাবে তুমি যখন একটা জায়গায় যাচ্ছ, যে রাস্তা ধরে, যে পথ অবলম্বন করে যাচ্ছ, সেই পথটা যেন তোমার জানা দরকার। ঠিক সেরকমভাবে একজন রিসার্চার বা গবেষকের একই রকম সেই পথটা জানা দরকার। এরপর, রিসার্চ ইজ এ প্রসেস অফ ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। রিসার্চ হচ্ছে একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? অনুসন্ধান বা ইনভেস্টিগেশনের। দ্বিতীয়, ইট ইজ সিস্টেমেটিক্যাল অ্যান্ড মেথডিক্যাল, অর্থাৎ পদ্ধতি ক্রমাগত এবং মেথড একটা পদ্ধতি পর্যায়ক্রমিকভাবে ঘটে। ঠিক আছে? ইট ইনক্রিজেস দ্য নলেজ। রিসার্চ, তুমি যত গবেষণা করবে, তোমার কোনো বিষয়ের প্রতি যদি কোনো আগ্রহ থাকে, কোনো বিষয় নিয়ে যদি তুমি গবেষণা করছো, সেটার তোমার কিন্তু স্কোপ অফ নলেজটাকে আরও বাড়িয়ে দেয়, কারণ তুমি ওটাকে নিয়ে আরও বেশি স্টাডি করছো। ঠিক আছে? যেটা আমি অলরেডি বলেছি তোমাদের ইন্ট্রোডাকশানে। নেক্সট, এবারে আমরা রিসার্চের যে ওয়ার্ডটাকে আমরা ভাঙছি। আর মিন হচ্ছে র্যাশনাল ওয়ে অফ থিঙ্কিং, যৌক্তিক ভাবনা শক্তি। ই হচ্ছে এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ। ওকে, এক্সপার্ট না হলে কিন্তু একটা রিসার্চ কমপ্লিট করা কিন্তু খুবই দুঃসাহকর একটা ব্যাপার। নেক্সট, এস হচ্ছে কি? এসের মিনিং হচ্ছে সার্চ ফর সলিউশন। একজন রিসার্চারের মেন মোটিভ হওয়া উচিত সলিউশন, অর্থাৎ সমাধানের দিকে ছুটে বেড়ানো। নেক্সট, এক্স্যাক্টনেস। এখানে তোমার কোনো কাল্পনিকতার কোনো জায়গা নেই। এখানে তুমি যাই করছো, যাই পাচ্ছ, সেটাকেই পুট করতে হবে। দ্যাট ইজ রিসার্চ। এক্স্যাক্টনেস ইজ মাস্ট। তারপরে অ্যানালিটিক্যাল অ্যানালিসিস অফ অ্যাডিকুয়েট ডাটা। তুমি যে তথ্যগুলি পেয়েছো তোমার রিসার্চের জন্য, সেগুলিকে বিশ্লেষণ ভিত্তিক তোমাকে অ্যানালিসিস করতে হবে। তুমি সেখানে কোনো তোমার ইমাজিনেশন, তোমার কোনো ভাবনা শক্তি, সেটাকে তুমি ইনক্লুড করতে পারো না বা তাকে চাপিয়ে দিতে পারো না। নেক্সট হচ্ছে রিলেশনশিপস অফ ফ্যাক্টস। তুমি যে ফ্যাক্টগুলিকে তুমি নিজে উদ্ঘাটিত করেছো, সেগুলো একের পর একসাথে কেমনভাবে সম্পর্কযুক্ত, সেটাও তোমাকে দেখাতে হবে। নেক্সট, কেয়ারফুল রেকর্ডিং, ক্রিটিক্যাল অবজারভেশন অ্যান্ড কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড। তোমার
কেয়ারফুল অর্থাৎ যত্ন সহকারে তোমাকে সেটাকে সঞ্চয় করে রাখতে হবে, রেকর্ড করে রাখতে হবে। তারপরে ওই সঞ্চিত তোমার ইনফরমেশনটাকে তোমাকে ক্রিটিক্যালি অবজারভেশন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং তারপরে তোমাকে সেখানে একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রদান করতে হবে, অর্থাৎ কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড দেখাতে হবে। অবশেষে রয়েছে এইচ অর্থাৎ অনেস্টি। তোমার রিসার্চ করতে গিয়ে তুমি কোনো অসৎ পথ অবলম্বন করতে পারো না। তুমি কারোর রিসার্চ অলরেডি হয়ে গেছে সেটাকে তুমি কমপ্লিটলি কপি করতে পারো না। তুমি ইন্সপিরেশন নিতে পারো, তুমি সেখান থেকে কোনো একটা ক্লু নিতে পারো, কিন্তু সেখান থেকে সম্পূর্ণ আইডিয়াটাকে তুমি নিজে আত্মসাৎ করে দিয়ে তুমি নিজে সেইটাকে রিসার্চ বলে বলতে পারো না। অর্থাৎ সততা হচ্ছে আরও একটি এখানকার সবথেকে বড় গুণ। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি এবারে। অবজেক্টিভস অফ রিসার্চ অর্থাৎ রিসার্চের উদ্দেশ্য, কেনই আমরা এই রিসার্চটা করছি। রিসার্চ অবজেক্টিভস আর ইউজুয়ালি স্পেসিফাইড অন দ্য বেসিস অফ দ্য টপিক অফ রিসার্চ। তোমার রিসার্চের এই যে উদ্দেশ্যটা তখনই আমরা জ্ঞাপন করব যখন জানতে পারবো তুমি কোন বিষয় নিয়ে রিসার্চ করছো। অর্থাৎ তুমি যদি একটা সায়েন্টিফিক রিসার্চ করো, তোমার তখন সায়েন্টিফিক প্রসিডিওর, সেখানকার অবজেক্টিভস জানতে হবে। ঠিক সেরকমভাবে যখন একজন আর্টসের স্টুডেন্ট সেটাকে রিসার্চ করছে তার নিজের টপিক থেকে, তখন তার অবজেক্টিভ ডিফারেন্ট হবে। সো এখানে আমরা যে অবজেক্টিভগুলো দিচ্ছি, দ্য অ্যাকচুয়াল রিসার্চ মে encompasses one or combination of any of the below objectives। এখানে একটা অবজেক্টিভ হতে পারে বা অন্যান্য অবজেক্টিভগুলির সাথে মিলিতভাবেও হতে পারে। ওকে, সো ফার্স্ট অবজেক্টিভ, টু গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ নিউ ফেনোমেনা অর ডেভেলপ নিউ ইনসাইট ইনটু ফেনোমেনা। তুমি একটা নতুন কিছু আবিষ্কার করছো, নতুন কিছু ধারা এখানে জুড়ছো কিসের সাথে? অলরেডি থাকা একটা ফিনোমিনানের সাথে। ওকে, এবং এছাড়া শুধু তাই নয়, তুমি রিসেন্ট টাইমসের সাথে পাস্ট টাইমকে অ্যাসিমিলেট করতে পারছো, যোগসূত্র করতে পারছো, তুমি পরিচিতি হতে পারছো অতীতের সাথে বর্তমান। এটা হচ্ছে রিসার্চের একটি অন্যতম অবজেক্টিভ। তারপরে হচ্ছে টু রিভিউ অ্যান্ড সিনথেসাইজ দ্য এক্সিস্টিং নলেজ। যে নলেজ, যে জ্ঞান ভাণ্ডারটা রয়েছিল সেখানে, সেই জ্ঞান ভাণ্ডারটাকে তুমি পুনরায় সেটাকে পর্যবেক্ষণ করছো। সেখানে কি নতুন কিছু কি বেরিয়ে আনা যায় সেখান থেকে, বা ওখানে এমন কিছু তথ্য রয়েছে তুমি সেখানে কিছু আরও অ্যাড করতে চাও, তাহলে ওটা হচ্ছে সিনথেসাইজ করা। আর রিভিউ হচ্ছে ওখান থেকে কিছু নতুন কিছুর অন্বেষণ করা। নেক্সট হচ্ছে টু ইনভেস্টিগেট সাম এক্সিস্টিং সিচুয়েশন আর প্রবলেম। সিমিলারলি একটা ঘটনা যেটা অলরেডি ঘটে গেছে বা যেটা একটা সমস্যা যেটা অলরেডি উত্থাপিত, সেই প্রবলেম বা সেই সিচুয়েশনটাকে ইনভেস্টিগেট করা অর্থাৎ অনুসন্ধান করা। নেক্সট হচ্ছে টু অফার সলিউশনস টু এ প্রবলেম। রিসার্চার রিসার্চ করছে শুধু কি তার নিজের স্বার্থসিদ্ধির লক্ষ্যে, অর্থাৎ একটা প্রসিডিওর কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, সে একজন রিসার্চার রিসার্চ করে যাচ্ছে? না, শুধু তাই নয়, যার রিসার্চ একটা নির্দিষ্ট টাইম ধরে হবে এবং সেই টাইমের মধ্যে তিনি তার অভীষ্ট লক্ষ্য অর্থাৎ সমাধানের যে সূত্র সেটা বের করবেন এবং সবার সামনে সেই সমাধানটা তুলে রাখবেন। এটা হচ্ছে আরও একটি অবজেক্টিভস। নেক্সট হচ্ছে টু এক্সপ্লোর অ্যান্ড অ্যানালাইজ মোর জেনারেল ইস্যুজ। অনেক সাধারণ ইস্যু রয়েছে, সেগুলোকে ডিপলি এক্সপ্লোর করা। ওকে, গভীরভাবে সেটাকে ওর ভেতরে ঢুকে ওখান থেকে কোনো স্পেশালিটি বার করা। এটা হচ্ছে আরও একটি। নেক্সট হচ্ছে টু কনস্ট্রাক্ট অর ক্রিয়েট আ নিউ প্রসিডিওর অর সিস্টেম। একটা সিস্টেম কন্টিনিউয়াসলি চলে আসছে, সেই সিস্টেম বাঁধা ধরা সিস্টেম, যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ধরো মনে করে একটা স্কুল বা একটা কলেজ লেভেলের শিক্ষা এতদিন ধরে হয়ে আসছে। এবার দেখা গেল 2020 সালে একটা নতুন শিক্ষানীতি প্রণয়ন হলো। তাহলে এই শিক্ষানীতি প্রণয়ন কি ইচ্ছাকৃতভাবে ঘরে বসে করে ফেলা হলো? না, এটার একটা রিসার্চ হয়েছে, দেখা গেছে সার্ভে করে যে আদৌ শিক্ষার লেভেলটা কেমনভাবে চলছে, যে প্রসিডিউরটা আমরা এতদিন ইউজ করে আসছি এটা কি ফ্রুটফুল, না বর্তমান দিনে আমরা সেটাকে ইমপ্রুভ করতে পারি। তো সেই কনস্ট্রাক্ট অর ক্রিয়েট আ নিউ প্রসিডিউর অফ সিস্টেম ইজ অলসো ডান বাই দ্যাট process of research. Got it? Next, to generate new knowledge. Okay, একটা
অলরেডি এটা কিন্তু আলোচনা হয়েছে, সেই সেম পয়েন্টগুলোকে এখানে আরও বিস্তৃত করা হয়েছে, অর্থাৎ নতুন জ্ঞানের সৃষ্টি করা টু সাজেস্ট রিমেডিয়াল মেজার্স অ্যান্ড সলিউশনস ফর প্রবলেমস ইট ইজ ভাইটাল। একটা মনে করো একটা ক্লাসরুমে একজন টিচার পড়াচ্ছেন, দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা রয়েছে প্রায় 100-এর মতো। তো সেখানে দেখা যাচ্ছে যে 20% স্টুডেন্টস আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি মাচ ক্যাচি, তারা খুব সহজেই স্যারের পড়াশোনা শুনে নিতে পারছে, বুঝে নিতে পারছে এবং সঙ্গে সঙ্গে টিচারকে ফিডব্যাক দিতে পারছে। আবার 40% এমন আছে যারা মডারেট, যারা বুঝতে পারছে এবং একটু একটু বলছে, কিন্তু আবার দেখতে পাচ্ছি যে 40% এমন রয়েছে যারা কোনো কিছু বুঝতে পারছে না, তাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তখন একজন টিচারের উচিত ওদের যে সমস্যাটাকে সমাধান করার জন্য রিমেডিয়াল, অর্থাৎ কোনো যেরকমভাবে একজন যারা খুব ইজিলি ক্যাচ করতে পারছে তাদের যেরকম টিপিক্যাল এক্সাম্পল দিয়ে যেরকম বুঝিয়ে দিতে পারছে, সেরকমভাবে একজন টিচার যারা বুঝতে পারছে না তাকে সিম্পল ডে টু ডে লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। অর্থাৎ রিমেডিয়াল মেজার্স অলসো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চের মাধ্যমেই সম্ভব। নেক্সট হচ্ছে টু ডেভেলপ প্রিন্সিপালস হুইচ সেপ এ পার্টিকুলার প্রসিডিউর। এবারে রিসার্চের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা পদ্ধতিও সৃষ্টি করা হয়, অর্থাৎ কোনো একটা বিশেষ কাজ, যেই কাজটি করার বিভিন্ন রকম সূত্র রয়েছে, বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। তো সেই পদ্ধতিগুলি হয়তো দেখা গেছে যে বাঁধা ধরার নিয়মগত একটা অর্থোডক্সিয়াল, অর্থাৎ গোড়াপন্থী অনেক আগেকার, যেটার মধ্যে মডারেট নেই। তো নতুন একটা প্রিন্সিপাল করতে গেলে কিন্তু রিসার্চ করতে হয়। নেক্সট হচ্ছে টু ফর্মুলেট নিউ থিওরিজ হুইচ এক্সপ্লেন এনি ফেনোমেনা অর এ পার্টিকুলার সিচুয়েশন অ্যান্ড হেল্প in advancement. Similarly, নতুন থিওরি এখানে ডেভেলপ হচ্ছে। নেক্সট চলো, research is generally oriented towards looking into 5 W's and 1 A's of a problem. অর্থাৎ খুব সিম্পলি ভাবে তোমাদের কাছে তুলে ধরা হয়েছে যে রিসার্চটাকে 5টা ডব্লিউর মাধ্যমে বলা হয়েছে এবং একটা এইচ। তো সেই 5টা ডব্লিউ কি? এক হচ্ছে হু, অর্থাৎ কে। নেক্সট হোয়াট, তুমি কি করছো। হোয়ার, কোথায়। হোয়েন, কখন। ওয়াই, এই 5টি ডব্লিউ, এইচ ওয়ার্ল্ড। অ্যান্ড অবশেষে হাউ, কিভাবে। So these are the objectives. I think it will be very helpful for you, and if possible try to write down this information which I have discussed. আরও একটা বিশেষ ঘোষণা দেখো, যে সমস্ত আমি স্লাইডগুলো এখানে তোমাদের দেখাচ্ছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, ইনফরমেশান দিচ্ছি, এগুলো অলরেডি আমরা কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ করেছি, যেই টেলিগ্রাম গ্রুপে আমরা এই সমস্ত পিডিএফগুলো আমরা শেয়ার করছি। অর্থাৎ তোমাদেরকে কোনো আমি যখন বোঝাচ্ছি তখন পজ করে লেখার কোনো দরকার নেই। তোমরা সিম্পলি আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দেখো, টেলিগ্রাফের একটা গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওই গ্রুপটাতে ক্লিক করে তোমরা সরাসরি যুক্ত হতে পারো এবং সেখানে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারো। ওকে, নেক্সট চলো আমরা চলে আসি সরাসরি আলোচনায়। ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, অর্থাৎ বৈশিষ্ট্যগুলি কী কী। ফার্স্ট, সিস্টেমেটিক, অর্থাৎ সিস্টেমেটিক মানে পদ্ধতিক্রমিক হতে হবে। Every research should follow a certain set of procedure. Okay, got it? This should be executed step by step. ওকে, পর্যায়ক্রমিক তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তুমি একটা পর্যায় করে আরেকটা পর্যায়কে ছেড়ে দিয়ে তার পরের পর্যায়কে ধরে নেবে, তা কিন্তু সম্ভব নয়। তাহলে তোমার যে রিসার্চটা করছো তার হয়তো তুমি যে সঠিক লক্ষ্যে এগোচ্ছিলে সেই লক্ষ্য তুমি ভ্রষ্ট হতে পারো। নেক্সট হচ্ছে সাইক্লিক্যাল অর ইনক্রিমেন্টাল। ইট ইজ এ সাইক্লিক্যাল প্রসেস। রিসার্চ একটা চক্রমান একটা পদ্ধতি, বিকজ এটা যেখান থেকে শুরু হয়, ইট স্টার্টস উইথ এ প্রবলেম, একটা সমস্যা নিয়ে শুরু হয় এবং এটা শেষ হয় আরও একটা প্রবলেম নিয়ে। অর্থাৎ প্রবলেম নিয়ে শুরু হচ্ছে, প্রবলেম নিয়ে আবার শেষ হচ্ছে। কেন হচ্ছে? আসলে এই প্রবলেম যদি না থাকে তাহলে পরবর্তী সময়ে আর রিসার্চ হবে না। তাই রিসার্চের মূল লক্ষ্য হচ্ছে একটার পর একটা প্রবলেম বের করে যাওয়া। ওকে, গুড রিসার্চ ইজ দ্যাট লিভ স্কোপ ফর ফার্দার এক্সটেনশন। একটা ভালো রিসার্চ ওই রিসার্চই যিনি ভবিষ্যতে তার রিসার্চকে আবার কেউ রিসার্চ করতে পারবে সেরকম স্কোপ রেখে যায়। নেক্সট,
নেক্সট হচ্ছে লজিক্যাল অর্থাৎ তাত্ত্বিকাল। আ গুড রিসার্চ ইজ লজিক্যাল যুক্তিপূর্ণ না হলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে এম্পিরিক্যাল, রিসার্চ শুড বি বেসড অন অবজারভেশন, ডাইরেক্ট অর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। এম্পিরিক্যাল মানে হচ্ছে তুমি শুধু থিওরিটিক্যাল তুমি কিছু পড়ে নিলে ওটাকে নিয়ে বিলিভ করলে ওটা হবে না। এম্পিরিক্যাল রিসার্চ বলছে তুমি ডে টু ডে লাইফে যাও, রিয়েল লাইফটাকে এক্সপিরিয়েন্স করো, অর্থাৎ তুমি আগে ভালো করে দেখো ইজ ইট রিয়েল অর দ্য থিং যেটা আমাকে বলা হচ্ছে শোনা হচ্ছে সেটাকে আমি বিশ্বাস করে নিচ্ছি। অর্থাৎ চাক্ষুষ নিজের চোখে দেখে বিশ্বাস করো, এইরকম রিসার্চ হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ। আর মূলত সায়েন্টিফিক রিসার্চগুলি এগুলি হয়ে থাকে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল, রিসার্চ শুড বি ফ্রম এনি কাইন্ড অফ এরর, রিসার্চে ত্রুটি থাকা যাবে না, রিসার্চকে ত্রুটিহীন হতে হবে। নেক্সট চলো অবজেক্টিভিটি, রিসার্চের উদ্দেশ্য থাকা উচিত, উদ্দেশ্যব্যাপী একটা রিসার্চ, একটা ফল্টি রিসার্চ, একটা হাইপোথেটিক্যাল রিসার্চ যার কোনো ভিত্তি নেই। Next, accuracy. Research should be free from errors already discussed. A non-accurate research will yield any or only spurious results. একটা রিসার্চে তুমি যদি সঠিক অ্যাকিউরেসি না রাখো তাহলে ওই রেজাল্টটা ফল্টি হবে। নেক্সট চলো জেনারেলাইজেবিলিটি, অর্থাৎ তোমার রিসার্চটা যেন সবার কাছে গৃহীত হয়। তুমি এমন রিসার্চ করলে যে কয়েকজনের কাছে গৃহীত হচ্ছে, বাকিদের কাছে সেটা গ্রাহ্যকর হচ্ছে না, তো তাই জন্য জেনারেলাইজেবিলিটি পাওয়ারটা অবশ্যই থাকা উচিত রিসার্চের। ক্রেডিবিলিটি, ইট ইজ দ্য ইউজ অফ বেস্ট সোর্স অফ ইনফরমেশন অ্যান্ড দ্য বেস্ট প্রসিডিউরস ইন দ্য রিসার্চ, অর্থাৎ একটা বিশ্বস্ততা হওয়া উচিত, অর্থাৎ অ্যাকিউরেট রেফারেন্স হতে হবে, এবং যেই রেফারেন্সটা তুমি গ্রহণ করে, অর্থাৎ তুমি যেটাকে বিশ্বাস করে তুমি যে তথ্যটাকে নিয়ে তুমি এগোতে পারবে, তাই জন্য তোমাকে ক্রেডিবিলিটি হওয়া উচিত। তুমি কারোর উপর আস্থা রাখবে না, অর্থাৎ কোনো কিছুর উপর আস্থা রাখছো না জাস্ট এটা দিয়ে কাজ হয়ে যেতে পারে সেরকম করলে হবে না, তোমাকে কমপ্লিটলি ক্রেডিবিলিটি তার উপর রেখে সেটাকে এগোতে হবে। রিলায়েবিলিটি অর্থাৎ বিশ্বস্ততা, ইট রেফার্স টু দ্য এক্সটেন্ট টু হুইচ অ্যান ইনভেস্টিগেশন produces consistent results. It can also be termed as verifiability. Okay, next হচ্ছে validity অর্থাৎ স্থায়িত্বতা। The conclusion drawn from the study are correct. Validity ensures the applicability of the research. একটা রিসার্চ যদি তার স্থায়িত্বতা ক্ষণিকের হয় তাহলে ওই রিসার্চ কিন্তু হাই লেভেলের রিসার্চ নয়, লো লেভেলের রিসার্চ। একটা রিসার্চ যেটা যুগ ধরে, অর্থাৎ যুগ বলাটা ভুল হবে, দশকের পর দশক ধরে যখন তার ক্রেডিবিলিটিটা রেখে যাবে, তার যে ইম্পর্টেন্সটা রেখে যাবে, সেই রিসার্চ হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা চলে আসছি টাইপস অফ রিসার্চ অর্থাৎ রিসার্চের প্রকারভেদ। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছ যে রিসার্চকে প্রধান 5টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অবজেক্টিভ ওয়াইজ, দ্বিতীয় হচ্ছে আউটকাম ওয়াইজ, লজিক্যালি, এবং চতুর্থ হচ্ছে ইনকোয়ারি মোডে, এবং অবশেষে আইডিয়া অর কনসেপ্ট। তো আমরা একে একে আসছি। অবজেক্টিভ ওয়াইজে প্রথমে রয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ, সেকেন্ড হচ্ছে কোরিলেশনাল, থার্ড হচ্ছে এক্সপ্লানেটরি, এবং চতুর্থ হচ্ছে এক্সপ্লোরেটরি, এবং 5 হচ্ছে এক্সপেরিমেন্টাল। সিমিলারলি আউটকাম ওয়াইজ প্রথমে আসছে ফান্ডামেন্টাল রিসার্চ, সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অন্যদিকে লজিক্যালি দেখতে পাচ্ছি প্রথমে ডিডাকটিভ এবং পরে রয়েছে ইন্ডাকটিভ রিসার্চ। ইনকোয়ারি মডেলেও সেরকম একই রকমভাবে রয়েছে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ, এবং আইডিয়া ও কনসেপ্ট ওয়াইজ সেখানে রয়েছে কনসেপচুয়াল এবং এম্পিরিক্যাল। সো তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এবারে আমরা একটি করে আলোচনা করছি, অর্থাৎ অবজেক্টিভস রিসার্চ অনুযায়ী সেখানে কী রয়েছে, এই 5টি প্রথমে আমরা আলোচনা করছি। প্রথমে রয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কি? ডেসক্রিপটিভ রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিসার্চ মেথড দ্যাট ডিসক্রাইবস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন অর ফেনোমেনন স্টাডি। ডেসক্রিপটিভ রিসার্চে কোনো আমরা খুব গভীরে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই, জাস্ট এখানে বর্ণনা করা, যেখানে আমরা অনুসন্ধান করে কোনো বিশেষ কোনো পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, এরকম আমরা লক্ষ্য করে থাকি। দিস ম্যাথোডোলজি ফোকাসেস মোর অন হোয়াট অর্থাৎ কি, তার উপর বেশি জোর দেয়, অন দ্য রিসার্চ সাবজেক্ট দেন হোয়াই, অর্থাৎ কেনকে জোর না দিয়ে কি ওটাকে খুঁজে বেড়ালে, অর্থাৎ অনুসন্ধান চললে ওটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ।
বোঝা গেছে ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে এক প্রকার কোয়ান্টিটিভ রিসার্চ। বোঝা গেছে। নেক্সট, দ্যাট অ্যাটেম্পটস টু কালেক্ট কোয়ান্টিফিয়েবল ইনফরমেশন, অর্থাৎ তথ্য অনুসন্ধান এখানে নাম্বার ভিত্তিক যখন হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এবার ইন ডেসক্রিপটিভ রিসার্চ নান অফ দ্য ভেরিয়েবলস আর ইনফ্লুয়েন্সড ইন এনি ওয়ে, এখানে কোনো ভেরিয়েবল অর্থাৎ এমন কিছু উপাদান যদি আমরা রিসার্চের মধ্যে পুট করি ওর মাত্রা কখন বাড়িয়ে দেয় কখন কমিয়ে দেয়, এখানে কিন্তু তার কোনো প্রভাব নেই, অর্থাৎ ভেরিয়েবলের এখানে কোনো প্রভাব নেই। দিস ইউজেস অবজারভেশনাল ম্যাথড, তো এখানে যে ম্যাথডটাকে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অবজারভেশনাল ম্যাথড, যদিও আমরা নিচে এগুলোকে লিখে দিয়েছি কোন ম্যাথডটা ইউজ করা হচ্ছে, অবজারভেশনাল ম্যাথড, কেস স্টাডি ম্যাথড, সার্ভে ম্যাথড। তো এবারে ওই এক্সাম্পল আনি, দেখো মনে হচ্ছে দেখো এখানে একটা বিশেষ কোনো ধরো মনে করো ব্র্যান্ড, অর্থাৎ ধরো মনে করো জকি ব্র্যান্ডটা এসছে, তো জকি ব্র্যান্ড নতুন এসছে, এবারে বাজারে দেখতে পাচ্ছে যে তার কম্পিটিটর কারা, তো সেই কম্পিটিটরকে খুঁজছে এবং খুঁজে দেখতে পাচ্ছে ও এইরকম তারা প্রাইস সেট রেখেছে, ঠিক আছে আমরাও তাহলে এইরকম একটা প্রাইস সেটের লঞ্চ করব প্রোডাক্টটিকে। তো এই যে রিসার্চটা করলো ওরা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ করলো। নেক্সট চলো, নেক্সট হচ্ছে কোরিলেশনাল রিসার্চটা কি? এটি হচ্ছে এমন একটি রিলেশনগত একটা রিসার্চ যেখানে রিলেশন দেখানো হয়েছে দুটো ভেরিয়েবলের, ওকে, উইদাউট দ্য রিসার্চার কন্ট্রোলিং আইদার অফ দেম, এখানে রিসার্চার কোনোগুলোকেই কন্ট্রোল করছে না, দুটো একসাথে কাজ করছে এবং তারা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। এবং এটা কেন করা হয়? ইট এইমস টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ আইদার, অর্থাৎ দুটোর মধ্যে কোনটা করলে আমার ভালো হবে। ধরো মনে করো একটা কোকা কোলা কোম্পানি, তারা ক্যানের মাধ্যমে তারা কোকা কোলা প্রডিউস করছে আর অন্যদিকে কাঁচের সেই বোতলগুলোতে করছে। তো তারা প্রথমে এটা লঞ্চ করালো এবং লঞ্চ করে দেখছে কোনটা বেশি সেল হচ্ছে, তারা দেখলো যে কাঁচের বোতলটা বেশি সেল হচ্ছে, তাহলে তারা এই রিসার্চের মাধ্যমে তারা কিন্তু ওই কাঁচের বোতলের যে রিসার্চটা তারা কিন্তু এগিয়ে যাবে। তো এই কোরিলেশনাল রিসার্চকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশনাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে বিভিন্ন দিকে, ওকে, তাহলে কি বলা হয়েছে, যেরকম বোথ ভেরিয়েবল চেঞ্জ ইন দ্য সেম ডাইরেকশন, একই দিকে এগোচ্ছে, সেটা যখন মনে হচ্ছে যখন দেখা যাচ্ছে যে এই দুটো কেন এবং ওই কাঁচের বোতলের থামস আপ বা কোকাকোলা সমগতিভাবে বিক্রি হচ্ছে, তখন এটা পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন মানে যখন একটা নেগেটিভে যাচ্ছে একটা পজিটিভে যাচ্ছে, যেটা বললাম আরেকটু আগে এক্সাম্পল দিলাম। তারপরে জিরো কোরিলেশন, অর্থাৎ দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না। তো এক্সাম্পল হচ্ছে অবজারভেশনাল ম্যাথড আর সার্ভে ম্যাথড। নেক্সট চলো, নেক্সট হচ্ছে এক্সপ্লানেটরি, অর্থাৎ এখানে ব্যাখ্যা করা হচ্ছে, এক্সপ্লেন করা হচ্ছে। এই এক্সপ্লেনেটরি রিসার্চ ইজ কন্ডাক্টেড ফর এ প্রবলেম দ্যাট ওয়াজ নট ওয়েল রিসার্চ বিফোর, একটা প্রবলেম একটা সমস্যা যেটা অলরেডি করা হয়ে গেছে, তার সেটাকে নিয়ে অ্যানালিসিস করা হয়েছে, বাট অতটা ডিপলি করা হয়নি, মনে হচ্ছে যেন কোথাও ওর মধ্যে একটা ফাঁক ফোকর রয়ে গেছে, তো সেখানে কিছু দরকার রয়েছে, ওটাকে নিয়ে কেউ যেন ভালো করে একটা রিসার্চ করুক, তখন সেটা হচ্ছে এক্সপ্লানেটরি, যেটা দরকার যে রিসার্চে সেটা হচ্ছে এক্সপ্লানেটরি রিসার্চ। এক্সপ্লানেটরি রিসার্চ ইজ কন্ডাক্টেড ইন অর্ডার টু হেল্প আস ফাইন্ড দ্য প্রবলেম দ্যাট ওয়াজ নট স্টাডিড বিফোর ইন ডেপথ। সেম গোত্রীয়, তাই আমি বেশি এগুলো পড়ছি না, জাস্ট সিমিলার তোমরা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে এক্সপ্লোরেটরি, অর্থাৎ এক্সপ্লোর করা, অর্থাৎ এখানে আবিষ্কার করা। এক্সপ্লোরেটরি রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ইনভেস্টিগেটিং আ প্রবলেম দ্যাট হ্যাজ নট বিন স্টাডিড অর থোরাপলি ইনভেস্টিগেটেড ইন দ্য পাস্ট, অর্থাৎ এমন কোনো প্রবলেম যেটা আগে কখনো হয়নি, অর্থাৎ সেটা কেউ ভাবেনি, ঠিক আছে, তো সেরকম যদি কোনো রিসার্চ হয় সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। তোমরা দেখে নাও নিচের অংশগুলি, অর্থাৎ কী কী প্রসেস ইউজ করা হচ্ছে, কী করা হচ্ছে, কারণ আমি ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না, কারণ জাস্ট মাথায় ঢুকিয়ে নাও কোন ধরনের রিসার্চে কী করা হয়। নেক্সট চলো, নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ আমি এক্সপেরিমেন্ট করছি, অর্থাৎ একটু আমি গবেষণা করে জানতে চাইছি যে কী করলে বেটার হবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য আমরা এই এক্সপেরিমেন্টটাকে করতে দেখা যাচ্ছে, কোথাও কোনো প্রাণীর ওপর, কোথাও মানুষের ওপর, এরকম হচ্ছে। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ রিসার্চ কন্ডাক্টেড উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ, এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর হয়ে থাকে। ইউজিং টু সেটস অফ ভেরিয়েবলস, এখানে দুটো ভেরিয়েবল থাকে। আর দ্য ফার্স্ট সেট কী করে, অ্যাক্টস অ্যাজ এ কনস্ট্যান্ট, যেটা ধ্রুবক থাকে, স্থির থাকে, হুইচ ইউ
used to measure and differences of the second set, অর্থাৎ যেটাকে তুমি লক্ষ্য করে যেরকম একটা রোল মডেল হয়ে থাকে তারপরে আরেকটা পাশে যদি বসিয়ে তার গুণের সাথে তার পার্থক্য তারতম্য করা হয় সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টাল মেথড বা রিসার্চ। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা আউটকাম ওয়াইজ অর্থাৎ ফলাফল অনুযায়ী রিসার্চকে দুটি ভাগে ভাগ করেছিলাম। প্রথমে হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক অর রিয়েল রিসার্চ। এটা কি? ইট ইজ আন্ডারটেকেন ফর দ্য sake of knowledge without any intention to apply it in practice, যেরকম স্টুডেন্টরা করে। অর্থাৎ এখানে জ্ঞান আহরণের জন্য এখানে আমরা এই রিসার্চ করে থাকি, শুধুমাত্র জানার জন্য যে রিসার্চটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক বা পিওর রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ। এটাকে আমরা অ্যাপ্লাই করি না। আমরা অনেক কিছু পড়ে এসেছি আজ আমাদের বাচ্চাকাল থেকে, দেখবে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু যেগুলো পড়ে এসেছি তার কিন্তু ইউটিলিটি ব্যবহার কিন্তু খুব কম হয়ে থাকে। তো এই রকম যে রিসার্চটা হচ্ছে যেটা আমরা অনলি এক্সপ্লোর করে যাচ্ছি অর্থাৎ সেটাকে অ্যাপ্লাই করছি না, সেটা হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ। দিস রিসার্চ হেল্পস ইন ডেভেলপিং থিওরিজ। একটা থিওরি গঠন করতে গেলে এই রিসার্চের প্রয়োজন আছে। বাই ডিসকভারিং ব্রড জেনারেলাইজেশন অ্যান্ড প্রিন্সিপালস, বিভিন্ন সূত্র বিভিন্ন রকম জেনারেলাইজেশন করে। ইট ইজ অর্গানাইজড থ্রু ডিফারেন্ট প্রসিডিউরস। এটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, লাইক স্যাম্পল অর্জন করা, হাইপোথেসাইজিং অর্থাৎ একটা অনুমান করা। নেক্সট চলছে ইট ক্যান এক্সপেরিমেন্ট ইন এ সাইকোলজিক্যাল ল্যাবরেটরি। এটা আমাদের মস্তিষ্কের মধ্যে হতে পারে, এখানে কোনো ফিজিক্যাল ল্যাবরেটরির প্রয়োজন হয় না। রিসার্চ কনসার্নিং some natural phenomena or relating to pure mathematics. Research studies concerning human behavior carried on with a view of to making generalization about human behavior are examples of fundamental research. So এগুলো হচ্ছে উদাহরণ। আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চটা কি? ইউটিলাইজেস প্রিন্সিপালস মেড বাই ফান্ডামেন্টাল রিসার্চ, অর্থাৎ ফান্ডামেন্টাল বা পিওর রিসার্চে যে আমরা যেটা আবিষ্কার করলাম, যে সূত্র আবিষ্কার করলাম, যে থিওরি আবিষ্কার করলাম, সেটাকে কাজে লাগানো হয় অ্যাপ্লাইড রিসার্চে এবং কোনো সমস্যার তৎক্ষণাৎ সমাধান করা হয়। ওকে, আন্ডারটেকেন টু সলভ অ্যান ইমিডিয়েট প্রবলেম, অর্থাৎ কোনো তৎক্ষণাৎ কোনো সমস্যা উদ্ঘাটিত হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন এই অ্যাপ্লাইড রিসার্চ। এর লক্ষ্য কি? এইমস অ্যাট ফাইন্ডিং আ সলিউশন ফর অ্যান ইমিডিয়েট প্রবলেম facing a society or an industrial business organization. So similarly already ডিসকাস করেছি এগুলো, তো তোমরা ভালো করে একটু দেখে নাও বাকি পয়েন্টগুলো। নেক্সট আমরা এটাকে একটা ডিফারেন্সিয়েট করেছি, অর্থাৎ একটার সাথে আরেকটা এক্সাম্পল ওয়াইজ পার্থক্য দেখিয়েছি। এখানে বেসিক রিসার্চ বলতে এখানে ফান্ডামেন্টাল রিসার্চকে বলা হচ্ছে, অন্যদিকে রয়েছে অ্যাপ্লাইড রিসার্চ। যদি আমরা টাইপ অফ নলেজ প্রডিউসড, এখানে যে জ্ঞানটা প্রডিউস করছে তার যদি আমরা পার্থক্য দেখি, এখানে বেসিক রিসার্চে আমরা দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ডিসকভারি হচ্ছে, অর্থাৎ বৈজ্ঞানিক এখানে আবিষ্কার হচ্ছে। অ্যাপ্লাইড রিসার্চে দেখছি যে টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, ওটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ এখানে টেকনোলজির সহায়তা নেওয়া হয়েছে, অন্যদিকে সায়েন্সের সহায়তা নেওয়া হয়েছিল বেসিক রিসার্চে। এবারে আসি মোটিভেশন। এখানে আমরা বেসিক রিসার্চে কোনো ব্যক্তি তার নিজের জন্য জ্ঞানটাকে যেন বাড়াচ্ছে, অর্থাৎ ইন্টেলেকচুয়ালি নিজেকে স্ট্রং করছে। অন্যদিকে অ্যাপ্লাইড রিসার্চে দেখছি যে এখানে মোটিভেশন এইভাবে আসে যে আমাকে কোনো প্রবলেম তৎক্ষণাৎ উদ্ঘাটিত হলে ওটাকে সমাধান করা, তাই সলভিং প্রবলেম হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চের মেন মোটিভেশন। এবার যদি আমরা প্রশ্ন করি যে বেসিক রিসার্চকে বলা হচ্ছে ইজ ইট ট্রু, এটা কি ঠিক, তখন আমার যে রিসার্চের প্রয়োজন এটাকে সত্য প্রমাণ করার জন্য সেটাকে হচ্ছে বেসিক রিসার্চ। তখন আমরা যে এই যে প্রসেসটা বার করলাম যে এটা সত্যি বাট এটা কি আদৌ কাজ করবে, অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য যে রিসার্চের প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। ওকে, নেক্সট আমরা এবারে উদ্দেশ্য ভাবি। উদ্দেশ্য ওয়াইজ কেন আমরা বেসিক রিসার্চ করি? বেসিক রিসার্চটা করা হয় টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ব্যাপারটা বোঝার জন্য যে রিসার্চ হচ্ছে সেটা হচ্ছে বেসিক রিসার্চ। অন্যদিকে অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে টু কাম আপ উইথ সলিউশনস, অর্থাৎ সমাধান বের করা হচ্ছে এই প্রধান লক্ষ্য। নেক্সট চলো আমরা নেক্সট দেখতে পাচ্ছি লজিক্যালি। লজিক রিসার্চে আমরা দুটো ভাগে ভাগ করে হচ্ছি, একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। ডিডাকটিভ রিসার্চটা কি? ইট ইজ অলসো নোন অ্যাজ টপ টু ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে, অর্থাৎ জেনারেল, অর্থাৎ যেটা সবাই জানে সেখান থেকে একটা নির্দিষ্ট সূত্র বের করে ফেলা, সেটা হচ্ছে এই লজিক অর্থাৎ লজিক্যালি ডিডাকটিভ অ্যাপ্রোচ। ইট
ইন ডিডাকটিভ রিসার্চ, এই ডিডাকটিভ রিসার্চে কী হয়, উই স্টার্ট ফ্রম এ থিওরি, আমরা একটা থিওরি থেকে শুরু করি অ্যান্ড ট্রাই টু প্রুভ ইট, এবং এটাকে সমাধান করার চেষ্টা করি উইথ দ্য হেল্প অফ অ্যাভেলেবল ইনফরমেশন, তথ্যের সাহায্যে আমরা ওই থিওরিটা অ্যাকচুয়ালি রাইট না রং সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, তার জন্য এই রিসার্চটা করা হয়। দ্য ডিডাকটিভ মেথড ইনভলভস দ্য ফলোয়িং 3 স্টেপস, এই 3টি ধাপ অবলম্বন করা হয় ডিডাকটিভ রিসার্চে। প্রথমে স্টেট দ্য হাইপোথিসিস, অর্থাৎ তোমাদেরকে যে কি হতে পারে একটা নির্দিষ্ট মনে একটা অনুমান করে নিতে হয় হাইপোথিসিস, তারপরে ওই হাইপোথিসিস অনুযায়ী তোমাকে ডাটা সংগ্রহ করতে হবে, ওই তোমার হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি রাইট হচ্ছে কিনা, তোমার ভাবনার সাথে মিল হচ্ছে কিনা, এবং 3 হচ্ছে অবশেষে মেক ডিসিশন টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট, এবারে তোমার হাইপোথিসিসটা তুমি ঠিকভাবে ভেবেছিলে না ভুল ভেবেছিলে, যদি ঠিক হয়ে থাকে সঠিক হবে এবং ভুল হলে ভুল হবে, তাই তোমাকে সেখানে তুমি রিজেক্ট করতে পারো আবার অ্যাকসেপ্টও করতে পারো তোমার রিসার্চটাকে। তো এবারে এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো অল মেন আর মোর্টাল, এটা সবাই জানে, এটা একটা জেনারেলাইজিং ফ্যাক্ট। এবারে আমরা তারপরে জানলাম যে সক্রেটিস ইজ ম্যান, সক্রেটিস হচ্ছে একজন মানুষ, তাহলে সক্রেটিস ইজ মোর্টাল, তাহলে সক্রেটিসও মরণশীল, তাহলে আমরা একটা তথ্য অলরেডি পেয়েছিলাম যে সবাই মরণশীল, তো সেখান থেকে একটা পার্টিকুলার ফ্যাক্ট বেরিয়ে এলো, সেটা হলো যে সক্রেটিস হচ্ছে মরণশীল। বোঝা গেছে, স্পেসিফিক তথ্য বেরিয়ে গেল, এই সাইনটা দেখে অবশ্যই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে ইনডাকটিভ রিসার্চ, ইট ইজ অলসো টার্মড অ্যাজ বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ নিচ থেকে উপরের অবধি, অর্থাৎ এই ইন্ডাকটিভ রিসার্চে কী হয়, উই মুভ ফ্রম এ স্পেসিফিক টু এ জেনারেল, অর্থাৎ একটা নির্দিষ্ট একটি ব্যক্তি থেকে আমরা সবার দিকে ছুটে যাব। ওকে, এখানে এক্সাম্পলে দেখো যে সক্রেটিস হচ্ছে মোর্টাল, সক্রেটিস হয় মরণশীল, এটা একটা স্পেসিফিক ফ্যাক্ট, সক্রেটিসকে একা নিয়ে হচ্ছে। তারপরে আমরা বললাম যে আলেকজান্ডার ইজ অলসো মোর্টাল, আলেকজান্ডার ও মরণশীল, ঠিক সেরকমভাবে প্লুটো ইজ মোর্টাল অ্যান্ড সন, প্লুটোও মরণশীল এবং তার ছেলেও মরণশীল। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে সমস্ত মানুষই মরণশীল। তো এখানে একটা স্পেসিফিক ফ্যাক্ট থেকে আমরা কিন্তু একটা লজিক্যাল ফ্যাক্ট বের করে আনলাম। ওকে, নেক্সট হচ্ছে ইনকোয়ারি মোড। এখানে ইনকোয়ারি মোড অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর অন্যদিকে হচ্ছে কোয়ালিটেটিভ। তো এটাকে আমরা পার্থক্যের মতো করেছি যাতে ইজিলি তোমরা বুঝতে পারো। প্রথমে আসে ইট ইজ ইউজড, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ ইউজড টু কোয়ান্টিফাই এ প্রবলেম, হিসাব সংরক্ষণ করা, হিসাব করা, অ্যাটিটিউড, বিহেভিয়ার আর ওপিনিয়ন, এগুলোকে আমরা কি করছি এখানে কোয়ান্টিটিক্যালি আমরা এখানে দেখছি। নেক্সট হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ কি? ইট ইজ ইউজ টু কোয়ালিটেটিভ অ্যানালিস, এখানে আমরা গুণগত, এখানে মানগত অনেক কিছু বিচার করব, যেমন হচ্ছে ফর আন্ডারস্ট্যান্ডিং of problems which cannot be quantified, যে সমস্যাটাকে আমরা হিসাব করতে পারছিলাম না আদৌ কি সংখ্যাগত দিক থেকে কিভাবে হচ্ছে, সেখানে আমরা সেই প্রবলেমটাকে বুঝবো, ডিপলি বুঝতে গেলে আমাদের কিন্তু এই কোয়ালিটেটিভ অর্থাৎ গুণগত এই রিসার্চটা করতে হয়। এবারে কোয়ান্টিটিভ রিসার্চ টেলস অ্যাবাউট হাউ মাচ অর হাউ মেনি, কত পরিমাণ বা কত সংখ্যা। অন্যদিকে কোয়ালিটেটিভ রিসার্চ কি করে? টেলস অ্যাবাউট হোয়াই, কেন এই সংখ্যা। এটা প্রদান করে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেমস, কোনো সমস্যার সমাধান বা তার জন্য কি করা উচিত সেটাকে বোঝা, হুইচ ক্যান নট বি কোয়ালিফাইড, যেটা আমরা কোয়ালিফাই করতে পারি না। নেক্সট, ইট ইজ সিমিলার টু দ্য ডিডাকটিভ রিসার্চ। এবারে কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে ডিডাকটিভ রিসার্চের মতো, যেটা আমরা দেখি যে জেনারেল ফ্যাক্ট থেকে স্পেসিফিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কোয়ালিটেটিভ ইট ইজ সিমিলার টু ইনডাকটিভ রিসার্চ, অর্থাৎ এটা স্পেসিফিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলের দিকে তথ্য প্রদান করে। টেকনিক অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করা হয় কোয়ান্টিটিভ অ্যাপ্রোচে, ডাটা কালেকশন, যেগুলো হচ্ছে মূলত সার্ভে করা, ইন্টারভিউ নেওয়া, লঙ্গিটিউডিনাল স্টাডিজ, অনলাইন পোলস, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের বা রিসার্চের মধ্যে। অন্যদিকে কোয়ালিটেটিভ রিসার্চে হয় কি, টেকনিক্স ইউজড ফর ডাটা কালেকশনের জন্য কোনো বিশেষ ব্যক্তিকে কোনো বিশেষভাবে কাজ করতে হচ্ছে না, ডাটা কালেকশনের জন্য আমরা অটোমেটিক্যালি কম্পিউটারাইজডভাবে করছি। ইনক্লুড সেখানে তার পাশাপাশি রয়েছে কোয়ালিটেটিভ, আমরা যখন কোনো কিছু কোয়ালিটিক্যাল কিছু করি তখন ডিসকাশনের প্রয়োজন, তখন হয় গ্রুপ ডিসকাশন দরকার, অবজারভেশন দরকার, ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। এছাড়া ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ এবং ব্যক্তিগতভাবে কোনো কারোর ইন্টারভিউ নিয়ে মতামত
মেরামত করা হয়ে থাকে এবং এছাড়া আরও অন্যান্য জিনিস রয়েছে। এবার আমরা উদাহরণে আসি। কোয়ান্টিটেটিভ এক্সাম্পলের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে যে স্টাডি কন্ডাক্টেড টু নো অ্যাবাউট হাউ মেনি পার্সন সাফার ফ্রম মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ ছাত্রদের মধ্যে কারা মানসিক রোগে ভুগছে সেটাকে আমরা অনুসন্ধান করতে যাচ্ছি। তাহলে কি করব? কোয়ান্টিটেটিভ আমরা রিসার্চ করব। এছাড়া হাউ মাচ ইজ দ্য এস্টিমেটেড ট্রিটমেন্ট এক্সপেন্ডিচার, কত পরিমাণ আমরা মূল্য দেব এইটা থেকে সুস্থ হওয়ার জন্য, অর্থাৎ এই মেন্টাল ডিসঅর্ডার থেকে বের হতে হলে কত পরিমাণ টাকার প্রয়োজন। এছাড়া এক্সটেন্ড অফ মেডিকেল ফেসিলিটিজ, অন্যান্য স্বাস্থ্যসম্মত বিভিন্ন রকম সুবিধা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যদি আমরা জানতে চাই তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ করব। অন্যদিকে কোয়ালিটেটিভ রিসার্চে আসে। এখানে স্টাডি কন্ডাক্টেড টু নো অ্যাবাউট হোয়াই পিপল সাফার, কেন এরকম মেন্টাল ডিসঅর্ডারে সাফার করছে, কেন ওটাকে খুঁজে বেড়ানো। ওকে, এছাড়া আরও রয়েছে হাউ দিস অ্যাফেক্ট দ্য পার্সোনাল লাইফ অফ এ পার্সন, কীভাবে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনে এর প্রভাব ফেলছে ইত্যাদি। ওকে, নেক্সট চলো শেষ পয়েন্টে, অর্থাৎ হচ্ছে আইডিয়া অর কনসেপ্ট, অর্থাৎ ধারণা ভিত্তিক। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একদিকে রয়েছে কনসেপচুয়াল আর একদিকে রয়েছে এম্পিরিক্যাল। কনসেপচুয়াল রিসার্চ ইজ বেসড অন এস্টাবলিশিং, স্থাপন করে, কিসে স্থাপন করে? আ কনসেপ্ট, একটা ধারণা, অর এ থিওরি, একটা থিওরি আবিষ্কার করা। সেখানে আমরা কি আমাদের সেখানে কি মেথড ইউজ করছি? অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ, আর ইন্টালেক্ট অথবা আমাদের বুদ্ধিগত যৌক্তিকতা, অ্যান্ড নট এক্সপেরিমেন্টস। এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করা হচ্ছে না, জাস্ট অবজার্ভ করে, জাস্ট বই থেকে তথ্য নিয়ে আমরা একটা রিসার্চ করে যাচ্ছি, ওটা হচ্ছে কনসেপচুয়াল। এম্পিরিক্যাল রিসার্চে সেই এরকমভাবে অন্যদিকে রয়েছে যে এখানে এক্সপেরিমেন্টটা করতে হবে, অর্থাৎ আমাকে আগে ওটাকে দেখতে হবে, আমাকে পর্যবেক্ষণ করার জন্য শুধু করলে হবে না, এখানে আমাকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমি যদি এটাকে এক্সপেরিমেন্ট না করি, এক্সপিরিয়েন্স না করি, তাহলে ওটা কিন্তু আমার কিন্তু ফ্রুটফুল হবে না। তাই জন্য এখানে এক্সপেরিমেন্টটাকে জোর করার জন্য এখানে টেস্ট করা হয়, ঠিক আছে? কোনো পুরনো থিওরি হতে পারে বা অন্য কোনো বিশেষ কোনো থিওরি যেটা ডেভেলপ রিসেন্টলি করা হয়েছে, সেগুলোকে এক্সপেরিমেন্ট করতে হবে, সেটাকে কারোর উপর অ্যাপ্লাই করে দেখতে হবে। এবারে কনসেপচুয়ালে আমরা দেখি যে ইট ইজ বেসড অন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। এটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা থিওরিতে কী করি? আমরা জটেল ডাউন করে যাই ইনফরমেশনগুলো, তথ্যগুলোকে আমরা একের পর এক সাজিয়ে চলি। অ্যান্ড ইট জেনারেলি ইউজ টু ডেভেলপ নিউ থিওরিজ। এখানে কনসেপচুয়ালে আমরা নতুন থিওরি তৈরি করতে ব্যবহার করি, অর্থাৎ রিডিফাইন করতে থাকি একটা অলরেডি এক্সিস্টিং থিওরিটাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এবং যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, যেখানে আমরা হাতে কলমে আমরা কিন্তু ওটাকে লেগে পড়ছি, হাতে কলম থেকে বের করে এনে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সেটাকে অ্যাপ্লাই করে সেখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্রুটফুল হচ্ছে কি না, তখন যে রিসার্চটা করা হচ্ছে সেটা হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ। ওকে, ভালো লেগে থাকলে আর একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে, কারণ শেয়ারিং হচ্ছে কেয়ারিং। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।